স্যার আনমিউট করে নেন। আরো যারা সাইটের মধ্যে র্যাঙ্কে আছে আপনি সেই সাইট গুলোতেও যাবেন, সেখানে গিয়ে দেখুন অন্যান্য কারা কতবার লেগে, যেমন ধরেন যে হচ্ছে শুধু যে ব্লক সাইট যেগুলা সেগুলোতে আসবে। ব্লক সাইট যেমন এটা বেস্ট ফিশিং কার্ড আন্ডার 500 টু 2000, এই সাইটে দেখেন তারা কি সুন্দর করে তারা পাশে হচ্ছে লিখে রেখেছে, অল্প একটু লিখে দেখেন, তারা খুবই ছোট্ট করে তারা লিখেছে আর একটা ছবি দিয়েছে প্লাস একটা বাটন দিয়েছে শপ অন অ্যামাজন। তারা হয়তো এখান থেকে দেখা গেল যে 8-10 লাইন তথ্য তারা বিভিন্ন ওয়েবসাইট থেকে তারা কি করেছে সংগ্রহ করছে, বাট হুবহু কপি করে নেয়। এইভাবে তারা লিখে রেখেছে যে যদি আপনি কন্ট্রোল ফাইন্ড করেন এখানে ফিশিং কার্ড লিখি, ফিশিং এটা তারা 23 বার রেখেছে। দেখেন তারা লেগেছে 23 বার, আর প্রথমে যে সাইটটা আমরা দেখলাম সেখানে লেখা আছে 25 বার। তারা কিন্তু র্যাঙ্কে উঠেছে বেশি, তারা কিন্তু প্রথম র্যাঙ্কে আছে। শুধু যে 25 বারের জন্য তারা র্যাঙ্কে আছে তা নয়, তারা দেখতে হবে যে এই কন্টেন্টটা কত ওয়ার্ডের। আমরা তো দেখে নিই কন্টেন্টটা কত ওয়ার্ডের। কপি করলাম, কপি করে ধরে আসলাম, দেখি তারা কত ওয়ার্ডের কন্টেন্ট লিখেছে। তারা লিখেছে প্রায় 3774 বার, অর্থাৎ তাদের কন্টেন্ট থেকেও এদের যে কন্টেন্টটা বেশি ওয়ার্ডে। দেখেন সে 3300 লিখেছিল, সে লিখেছিল 3700, তারপরও সে কোথাও দ্বিতীয় পেজে সে র্যাঙ্ক করতেছে, সে দ্বিতীয় পেজে র্যাঙ্ক করতেছে। তো এইখানে অনেক কারণ থাকতে পারে, তাদের হয়তো বা এসইও যেই অপটিমাইজেশনটা বা ব্যাক লিঙ্কের যে ব্যাপারটা, ঠিক আছে, তারপর তাদের এক্সটার্নাল লিঙ্কিং ইন্টারনাল লিঙ্কিং, এইগুলার কম বেশি কারণে হয়তো তারা দ্বিতীয় পেজে র্যাঙ্ক করতেছে, বাট তারা কিন্তু র্যাঙ্কে আছে। তাদের যদি ভিজিটর যদি হয় 5000, তাদের ভিজিটর হবে 4000 বা 4500, র্যাঙ্কে আছে এরাও। তো এই বিষয়গুলো আপনাদের থেকে দেখে নিতে হবে যে আপনার কম্পিটিটিভ যারা আছে, যারা কম্পিটিটর যারা আছে, তারা কতটা ওয়ার্ডের মধ্যে কতবার তারা ফিশিং কার্ড ইউজ করতেছে। শুধু ফিশিং কার্ড না, আপনার যে কন্টেন্ট হবে সেই কন্টেন্টে আরো যেগুলা কিওয়ার্ড আপনি খুঁজে খুঁজে বের করেছেন, আপনার মজবার থেকে হোক, বিভিন্ন কিওয়ার্ড রিসার্চ টুলস থেকে হোক, ওইগুলা যেগুলা টপ কিওয়ার্ড আপনি খুঁজেছেন যে আমি 100টা কিওয়ার্ড আমার ব্লগ সাইটে আমার এই পোস্টের মধ্যে আমি রাখবো, তাহলে আপনি ওই 100টা ওয়ার্ড আপনি খুঁজে খুঁজে দেখেন ওই 100টা ওয়ার্ড তারা কয়বার রেখেছে। ঠিক আছে, এটা হচ্ছে একান্তই একটু বুদ্ধি খাটিয়ে মানুষের রুচিবোধকে সম্মান করে লিখতে হবে, যে হ্যাঁ আপনার ইউজার বা ভিজিটর যারা আছে তারা যেন বিরক্তিবোধ না করে যে একই কথা বারবার কেন করে, এই জন্য জায়গা দেখে লিখতে হবে। ঠিক আছে, আমরা একটু তার নিচের দিকে আসি। হেডিং এর কথা বলতেছিলাম আমি। আমরা এই ব্লগ পোস্টের মধ্যে মোট 3 ধরনের হেডিং ইউজ করব। একটা হেডিং হচ্ছে মনে করুন একটা হেডিং ইউজ করব AS1। AS1 যেটা আছে সেটা হচ্ছে টাইটেল, এই যে বড় করে যে লেখাটা 2020 বেস্ট ফিশিং কার্ড রিভিউজ ফুললি আপডেটেড ফিশিং ব্লগ, এটা হচ্ছে AS1 অলরেডি হয়ে আছে। আমরা AS1 আর একবার ব্যবহার করব না, পুরা ব্লগ সাইটে একবার ব্যবহার করব AS1। এটা হচ্ছে মূল শিরোনাম, মূল হেডিং। এরপরে যদি কোনো সেকেন্ডারি হেডিং ইউজ করতে চাই, ছোট ছোট হেডিং বা হয়তো বা কোনো প্রোডাক্টের নাম ধরে হেডিং ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমরা সেগুলো কি করবো H2, অর্থাৎ হেডিং 2। হেডিং 2টা কোত্থেকে করতে হয় একটু পরে দেখাচ্ছি। তারপরে সেকেন্ডারি হেডিং এর পরে যদি আরো কোনো হেডিং দেওয়ার প্রয়োজন পড়ে, ছোট ছোট হেডিং, পয়েন্ট হেডিং তো বোঝেন, পয়েন্ট বা শিরোনাম, আমরা সেগুলো করবো আবার H3। আমরা এই মোট 3 ধরনের হেডিং করব। তাহলে দেখবি আমরা ধরুন এইটা আপনাদের লেখা,
এই লেখাটাকে যদি আপনি হেডিং বানাতে চান তাহলে কি করবেন? এই যে হেডিং লেখা আছে, দেখেন রাইট তা লিখলেন, লিখে এটাকে মার্ক করে এই যে হেডিং H1 লেখা আছে, H2, H3, H4, চারটা হেডিং দেখাচ্ছে এখানে। আর বাদ বাকি হয়তো বা H1 আর আসবে না, কারণ H1 একবার অলরেডি আছে, H1 তারা আর দিচ্ছে না আপনাকে। এই এখন H2 বা H3 বা H4 এই চারটার মধ্যে ইউজ করতে হবে। তো আপনি ইউজ করবেন কোনটা? হয় H2 না হলে H4, হেডিং 4 বা হেডিং 3, মনে রাখবেন এটা। ওকে, তারপরে আমরা আরেকটা স্লাইডে চলে আসি। মাউসটা আমাদের তাহলে মেটা ডেসক্রিপশনটা দেখেছি। মেটা ডেসক্রিপশন দেখেছি, কিওয়ার্ড ডেনসিটি দেখেছি এবং ইন্টারনাল লিঙ্কিংটা দেখলাম। পরবর্তী স্লাইডে আমরা আসি। পরবর্তী স্লাইড হচ্ছে এই যে এটা, অল্টার ইমেজ, সোশ্যাল শেয়ারিং আইকন, টেবিল অফ কন্টেন্ট। অল্টার ইমেজটা কি আপনারা একটু ভালো করে দেখেন। আমরা জানি যে ওয়েবসাইটে বিভিন্ন রকমের ইমেজ আমরা ইউজ করবো, যেগুলো রিলেভেন্ট ইউজ। বুঝলাম না, মাউসে কাজ করলে এরকম হচ্ছে। অল্টার ইমেজ, আমরা যেহেতু জানি যে ওয়েবসাইটে বিভিন্ন রকমের ইমেজ আমরা ইউজ করি, তো সেই ইমেজগুলোকে অপটিমাইজেশন করার পদ্ধতি হচ্ছে আমরা মোটামুটি যদি জেপিজি ইমেজ ব্যবহার করি, তাহলে ইমেজের যে প্রপার্টিজ অপশন থেকে বিভিন্ন বিষয় চেঞ্জ করা যায়। যেমন আমি যদি এই ইমেজটাকে যদি আমি অপটিমাইজ করি, দেখেন প্রথমত যেটা করব, এটাকে বের করে নেই। এটা হচ্ছে একটা ইমেজ। ফার্স্টে এটাকে আমি নাম দিব, রিনেম করব। আমি রিনেম করার জন্য যে নামে আমি লিখতেছি, যেমন আমার ওয়েবসাইটটা হচ্ছে ফিশিং কায়াকের যে পোস্ট করতেছি, ধরলাম যে আমি এই ইমেজটা ফিশিং কায়াকের মধ্যে সেটআপ করব, তাহলে আমি এটা নাম দিতে পারি ফিশিং কায়াক। আপনি চাইলে আরো দু একটা নাম এইখানে ইউজ করতে পারেন, যে ফিশিং ব্লগ, ফিশিং ব্লগ। এটা হচ্ছে বেসিক অপটিমাইজেশন, যে আপনি নাম চেঞ্জ করেছেন। এবার আপনি এই ছবির রাইট ক্লিক করুন, প্রপার্টিজে আসুন, প্রপার্টিজে এসে ডিটেইলসে আসেন, দেখেন এবার এইখানে টাইটেল আছে, টাইটেলটা লিখবেন এখানে যে ফিশিং কায়াক, তারপরে আপনার যে 5-6টা কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ড গুলা এইখানে ইউজ করবেন। আপনাদের টপ যে 2 বা 3টা কিওয়ার্ড আছে, আমি একটা দিলাম। তারপরে আপনার সাবজেক্টে আসবেন, সাবজেক্টের জায়গায় এই ইমেজের নামটা, তার মানে ফিশিং কায়াক লিখে আপনি সাইটের নামটা লিখতে দিতে পারেন, দিবেন। আমি এটাকে কপি করতেছি, কপি করে এইখানে দিচ্ছি, দিলাম। তারপরে দেখুন রেটিং, এটা আপনার দিবেন 5 স্টার রেটিং দিবেন। ট্যাগস, এইখানে ট্যাগের জায়গায় বেশ কয়েকটা ওয়ার্ড দিবেন, সেটা হতে পারে ফিশিং কায়াক, ফিশিং কায়াক মানে কি কি লিখে সার্চ করলে আপনার এই পেজটা পাওয়া যাবে। তারপরে ফিশিং, স্যার আমরা যদি টাইটেলে যা দিলাম সেটাই এখানে আবারও দিই?
হাউ টু ফিশ দিবে, তারপরে এক ট্যাগের জায়গায় আপনারা আরো ট্যাগ দিবেন। ট্যাগ হচ্ছে আপনার ট্যাগ, আপনি অসংখ্য ট্যাগ দিতে পারেন, ঠিক আছে, আর ট্যাগ গুলাই হচ্ছে সার্চ রেজাল্টে আপনাকে বেশি হেল্প করবে, ঠিক আছে। ফিশিং ট্যাগ, ফিশিং, হাউ টু ফিশ দিলাম, তারপর দিলাম হচ্ছে বেস্ট, বেস্ট ফিশিং টিপস, তারপর দিতে পারি আমি এখানে যে ফিশিং গিয়ার বা কায়াকিং গিয়ার, এগুলো আপনাদের যে কটা কিওয়ার্ড পাইলেন সেখান থেকে টপ যেই টপ মোস্ট সার্চেবল ট্যাগগুলা এইখানে বসাইলেন। তারপরে অ্যাড কমেন্টস, আপনি একটা কমেন্টস অ্যাড করতে পারেন। কমেন্টসটা কিভাবে অ্যাড করবেন, আপনি চাইলে এই ফটোটা একটা কমেন্ট দিতে পারেন, কিংবা যেহেতু আমরা চাচ্ছি যে এই ফটোটা আমাদেরকে, এই ফটো আমাদের ইয়েতে উঠুক, র্যাঙ্কে উঠুক, আমরা এটাকে কাজ করতে পারি যে বেস্ট, সরি, এবং যে বেস্ট ফিশিং কায়াক রিভিউস, চাইলে আরো কমেন্টস অ্যাড করতে পারেন এখানে, ঠিক আছে, যেগুলো আবার সেন্টেন্স আকারে যেগুলো দেওয়া যায় সেই সেই কিওয়ার্ডগুলো এখানে ইউজ করুন। অথর্স, এখানে আপনি অথরের নাম দিতে পারেন, আপনার সাইটে যে নামটা আছে, ফিশিং ব্লগ বা ফিশিং কায়াক, মনে করলাম উনি আপনার অথরের নাম। তারপরে ডেট, ডেট দিতে পারেন, যে কপিরাইট টেক্সট দিতে পারেন, অল রাইটস রিজার্ভ বাই ফিশিং কায়াক, তার মানে আপনার যে সাইটের নাম সেই সাইটটা দিলেন ফিশিং কায়াক, এইভাবে দিয়ে দিলাম আমি। আরো যে বিষয়গুলো দেওয়া যায়, অ্যাড করা যায়, সেইগুলো অ্যাড করবেন, ঠিক আছে, হয়ে গেল, অ্যাপ্লাই, ওকে। দেখুন এবার আমরা এই ইমেজটাকে পুরোপুরি অপটিমাইজ করেছি। ডিটেইলসে যাব, এই দেখেন, সরি সেভ হয় না, এটা মনে হয় কেটে গেছে। ফিশিং কার্ড রিভিউস আছে, টাইটেলটা কেটে গেছে, টাইটেলটা আপনারা আরেকবার দিব। ট্যাগগুলা নাই, ট্যাগগুলা সরে গেছে, দেখি, হ্যাঁ, তখন হয়তো সেভ করতে কোনো প্রবলেম হয়েছিল এই কারণে। তো আপনারা এইভাবে কিন্তু ইমেজটাকেও অপটিমাইজ করে নেবেন, অপটিমাইজ করে নিয়ে মেক দ্য ইমেজ ফাইল নেম ইউজিং দ্য কিওয়ার্ড, বলতেছে যে আপনার যে ছবিটা থাকবে সেই ছবিটার নাম করবেন এই কিওয়ার্ড দিয়ে। তারপরে বলতেছে অ্যাড অল্টার ইমেজ ট্যাগ টু ইউর ইমেজ, এইখানে আপনারা কি করবেন, মনে করলাম ওই ছবিটা আপনার ফিশিং কায়াকের যে ছবিটা, যেটাকে আপনার রিনাম করে নিয়েছেন, আমি ধরলাম ওটাকে এইখানে আমি অ্যাড করব। তো এখানে আমি ক্লিক দিচ্ছি, ইমেজ আপলোড, ডেস্কটপে আছে এটা আমার সেভ করা, এই যে ফিশিং কায়াক ব্লগ, এটা লিখে ওপেন দিলাম, দেখুন ছবিটা আপলোড হচ্ছে, এখানে আপলোড হলো। আমি এটাকে চাইলে একটু শর্ট করে নিতে পারি, এমনি থাকলো। আপনারা চাইলে এটা কিন্তু কলাম দিয়ে ইউজ করবেন, হ্যাঁ, দুইটা কলাম নেবেন, এক কলামে লেখা নেবেন, আরেক কলামে, কিংবা আপনি এটা ফুল ইমেজ করে দিবেন। সাইজ গুলো হবে কত, 1920 ইন্টু 118 পিক্সেল, অর্থাৎ 1920 পিক্সেল ইন্টু কত পিক্সেল, 1080 পিক্সেলে দিতে পারেন, অথবা ওয়াইডটা একটু বড় করবেন, লম্বার দিকে একটু ছোট করবেন, তাহলে পিকচার গুলো যে এই রকমের আসবে। দেখেন এই পিকচার গুলো সাইজ কত একটু দেখে নেবেন, এই পিকচারের সাইজ কত দেখে নেবেন। যদি আমি কাজ করতে পারি এটা সাইজ দেখার জন্য, পিকচার্সে আসি, ইমেজে আসি, এসে আমি মিডিয়া লাইব্রেরিতে যাব। আচ্ছা, মিডিয়া লাইব্রেরিতে কোনো পিকচার নাই এখানে, এইখানে আপনাদের যে কোনো পিকচার আপলোড করা থাকবে সেটা লিস্ট দেখা যাবে, অথবা আপনি এই
যেই সাইট থেকে নিয়ে আসছেন সেই সাইটে গিয়ে এই পিকচারটাকে রাইট ক্লিক করে ভিউ করবেন যে এইরকম পিকচারের সাইজ কত, ঠিক আছে? তাহলে পিকচারগুলো মিলে যাবে আর কি। এখন দেখেন এটা হচ্ছে ফটো, এই যে দেখেন অল্টার টেক্সট, এই অল্টার টেক্সটে আপনি আপনার রিলেভেন্ট যে ইয়েগুলো আছে, কিওয়ার্ড গুলো আছে সেগুলো দিবেন। এখানে স্টাইল করা আছে, ডিফল্ট আছে, এটা রাউন্ড করতে পারবেন, হ্যাঁ। তারপর ডিফল্ট স্টাইল আপনি সেট করে রাখতে পারেন, আপনি চাইলে রাউন্ড আবার ডিফল্ট করতে পারবেন। তারপর নিচে দেখেন এখানে অল্টার ইমেজ, এইখানে আপনারা চেক করতে পারেন যে ফিশিং অ্যাকচুয়ালি অল্টার ইমেজ হচ্ছে সেই ইমেজগুলা যে যখন মনে করুন যে কোনো কারণে আপনার সাইটে ছবিটা লোড হয় না, তাহলে এখানে তো ফাঁকা দেখাবে, এইখানে যেন ফাঁকা না দেখায় সেটার জন্য যে লেখাটা লিখবেন সেই লেখাটা এইখানে শো করবে যে এখানে একটা কিসের ছবি ছিল, ঠিক আছে? অল্টার ইমেজ আপনার হয়তো একটা নাম আছে, এখানে ফিশিং কার্ডে মডেল দেওয়া আছে, তাহলে ফিশিং কার্ড মডেল নম্বর দিলাম এখানে যে GH2201, এমন এটা মনে করুন যে এটা একটা মডেল, যেখানে আসলে এই যে দেখুন অনেকগুলো মডেল এখানে আছে, এই যে মডেল আছে এখানে, দিয়ে আরো দুই একটা ট্যাগ যদি আপনি বসাতে পারেন বসাবেন। তারপরে যেটা লার্জ ইমেজ না কি হবে, এটা আমি থাম্বনেইল আকারে ইউজ করতে পারি, দেখেন এই যে থাম্বনেইল আকারে ইউজ হয়েছে, আমি চাইলে এটাকে মিডিয়াম সাইজে ইউজ করতে পারি। এইখানে আপনি হাইটও দিতে পারবেন, আমি ওয়েটটাকে 800 করে দিলাম, দেখেন ওই যে প্রস্থটা 800 হয়ে গেছে, আপনি চাইলে এখান থেকে কমাইও দিতে পারবেন, 70% না কত পার্সেন্ট থাকবে সেটা এখান থেকে সেট আপ করতে পারবেন। তো যাই হোক ডিফল্ট কত ছিল, এখানে 300 মেবি ছিল, 100%, 300 থাকুক বা আরো বেশি থাকুক, লার্জ সাইজ বা ফুল সাইজ এখানে থাকুক। তারপরে অ্যাডভান্স অপশনে আসবেন, অ্যাডভান্স অপশনে এসে এই যে দেখুন অ্যাট্রিবিউট দিয়ে একটা টাইটেল দিবেন, এখানে ছবির যে নাম আছে সেই নামে একটা টাইটেল দিবেন, ফিশিং কায়াক অথবা বেস্ট ফিশিং কায়াক 2020, এইভাবে একটা টাইটেল আপনি দিয়ে দিলেন, ঠিক আছে? দেওয়ার পরে এন্টার দেবেন, মোটামুটি এটা সেট আপ হয়ে গেছে। দেখেন এই যে আমি যখনই ক্লিক করতেছি ইমেজে তখনই আমার এই অপশনগুলো চলে আসতেছে, দেখেন সেট হয়েছে কিনা দেখতে পারবেন, এই সেট হয়ে আছে। এই আপনি এইভাবে কিন্তু অল্টার ইমেজটাকে সেট আপ করে নিতে পারেন। তারপরে সোশ্যাল শেয়ারিং আইকন, আমি একটা কাজ করি, এটাকে আমি ডিলিট করে দিই। সোশ্যাল শেয়ারিং আইকনটা কি জিনিস একটু দেখাই দিই বিষয়টা। আমি যদি আমার এই পোস্টের মধ্যে আসি, মনে করলাম এটা আমার পোস্ট, এই পোস্টের নিচের দিকে যদি আমি চলে আসি, আপনি দেখতে পারবেন একবার নিচের দিকে আসেন, এইখানে দেখেন কি লেখা আছে, টুইটার, ফেসবুক, গুগল প্লাস, পিন্টারেস্ট, লিঙ্কডইন, আরো অনেকগুলো সাইটের নাম আছে। এটা হচ্ছে বিভিন্ন প্লাগইনের অ্যাড করে, এই প্লাগইনস গুলো অ্যাড করে পোস্টের মধ্যে সেটআপ করে। আপনি আপনি যদি সার্চ করেন যে সোশ্যাল শেয়ার প্লাগইন, ওয়ার্ডপ্রেসে যদি প্লাগইনস অপশন থেকে সার্চ করেন যে সোশ্যাল শেয়ার প্লাগইন, তাহলে অনেকগুলো প্লাগইন পেয়ে যাবেন, যে কোনো একটা প্লাগইন ইউজ করলেই হবে। যদি কোনো ইউজার এখানে ক্লিক করে, দেখেন সরাসরি এই পোস্টটা তার টাইমলাইনে শো করতে পারবে, ঠিক আছে? এই যে সোশ্যাল শেয়ার অপশনটা, এটা আমরা কেন রাখি? কোনো ইউজার যদি পোস্টের মধ্যে শেয়ার করে, তার টাইমলাইনে শেয়ার করে, সেটা ফেসবুক হোক, টুইটার হোক, পিন্টারেস্ট হোক, যেখানে শেয়ার করুক না কেন, আমাদের এই পোস্ট
অলরেডি অনেক জায়গায় ছড়াই যাচ্ছে এবং একটা মোটামুটি একটা ব্যাকলিঙ্ক তৈরি হচ্ছে বা সোশ্যাল পোস্টিংটা তৈরি হচ্ছে, যার কারণে গুগল সার্চে অনেক বেশি প্রায়োরিটি পাবে। ঠিক আছে, এই হয়েছে বিষয় এটা। আমরা যদি আরেক জায়গাতে আসি, দেখেন পুট সোশ্যাল শেয়ার আইকন অন ইউর পেজ, আপনার পেজগুলোতে সোশ্যাল শেয়ার আইকন যেন থাকে। তারপরে টেবিল অফ কন্টেন্ট। টেবিল অফ কন্টেন্টটা কি, গতকালকে আমরা যখন ব্যাকলিঙ্ক ওয়েবসাইটে গিয়েছিলাম, ব্রান্ডেনের যে ওয়েবসাইট, আপনারা ব্রান্ডেনকে সবাই ফলো করে রাখবেন, উনি অনেক ভালো ভালো প্রো টিপস দেয়, তার ইউটিউব চ্যানেল আছে, ব্রান্ডেন লিখে সার্চ করলে পেয়ে যাবেন। এসইও 2020 ডেফিনেশন গাইড, দেখেন তার এই পোস্টগুলো আসলে খুবই রেয়ার পোস্ট, উনি প্রিমিয়াম পোস্ট লিখেন, আপনারা চাইলে ফলো করতে পারেন। আমি যদি এইখানে ক্লিক দেই, আর কিছু প্রিমিয়াম পোস্ট আছে এখানে, পরের পৃষ্ঠাতে আসি। অ্যাকচুয়ালি টেবিল অফ কন্টেন্টটা কি জিনিস একটু দেখায়। একটা পোস্টে আমি কন্টিনিউ রিডিং করলাম, দেখেন সেইখানে প্রথমতই তার ইউজারদের ইন্টারেকশন ভালো করার জন্য সে এই পোস্টে কি কি দেখাবে এগুলো সে কি করেছে লিখে রেখেছে, যাতে একটা সামারি একটা ইউজার আগেই পেয়ে গেল। তারপরে আমরা একটু নিচের দিকে দেখেন, এবার যখন আমরা একটু নিচের দিকে আসলাম, দেখেন একটু তার এই লিঙ্কের স্ট্রাকচারটা দেখেন, backlink.com/off page SEO guide। অফ পেজ এসইও গাইড, আমরা গতকালকে যেটা দেখেছিলাম হাউ টু ফিশ, আপনাদের যদি মনে আছে, হাউ টু ফিশ লিখে সার্চ করার পরে যে সাইটটা আসছিল উইকি হাউ, আমরা এই সাইটের যে লিঙ্ক স্ট্রাকচার এটাও দেখেছিলাম, ফিশ শুধুমাত্র ফিশ লেখা ছিল, তারা এটা ভালো করতে পারতো যে হাউ টু ফিশ লিখে, যেমন ব্রায়ান্ডিন যেটা করেছে অফ পেজ এসইও। দেখেন এবার সে এত সুন্দর করে এই টেবিল অফ কন্টেন্ট গুলো সে সেট আপ করেছে, কোডিং করে হোক, বিভিন্ন প্লাগইনস দিয়ে হোক। কেউ যদি সরাসরি যদি এইখানে ক্লিক দেয়, চ্যাপ্টার 4 এ ক্লিক দেয়, চ্যাপ্টার 4 কোথায় আছে সে এইখানে চলে আসে, দেখুন সে আবার চ্যাপ্টার 4 এ কি শেখাবে সেটাও সে কি করতেছে এক কথায় লিখে দিয়েছে, চ্যাপ্টার 4 এ সে এই বিষয়গুলো সে দেখাই দিবে। আবার যদি উপরে চলে আসলো, এসে বলতেছে যে মনে করুন কোন ইউজার 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এই অপশনগুলো জানে বা এই কটা বিষয় সে জানে, তো যদি আপনার টেবিল কন্টেন্টটা না থাকে তাহলে কি হবে, তাকে স্ক্রল করে নিচের দিকে এসে সেটা দেখতে হবে। এটা হচ্ছে ইউজারদের একটা ব্যাড এক্সপিরিয়েন্স বলা যাইতে পারে, অনেক ইউজার এটাকে পছন্দ করে না। আর যদি আপনি যদি এইভাবে যদি সাজায় রাখেন, ইউজার চাইতেই সে যে কোনো জায়গাতে সে ক্লিক করে নির্দিষ্ট সেকশনে সে আসতে পারতেছে। এটা হচ্ছে টেবিল অফ কন্টেন্ট। আমরা যদি ইউটিউবে যাই, সরি উইকিপিডিয়াতে যাই, উইকিপিডিয়াতে আসলে আমরা এটা খুব ভালোভাবে বুঝতে পারবো। এখানে আমি ফিশিং ফিশিং লিখে সার্চ করি, উইকিপিডিয়াতে সব পোস্টেই প্রায় টেবিল অফ কন্টেন্ট আছে। দেখেন এই পোস্টের বাম পাশে দেখুন একটা ছক আছে, এই যে এটা, এই যে ছক, এইটা হচ্ছে টেবিল অফ কন্টেন্ট। আপনি যখনই যখনই এখানে আপনি ক্লিক দিবেন, দেখুন এক ক্লিকে ওই সেকশন মধ্যে নিয়ে চলে গেছে। এটা হচ্ছে ইউজারদেরকে ভালো রকম একটা এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য ডিজাইন করতে হবে। তো আমরা আমাদের ব্লগ সাইটেও আমাদের যে সাইটটা আছে এইখানে আমরা সেটা করতে পারি। কিভাবে করতে পারি, আমরা আরেকটা নেই, ট্যাব নিলাম, এই ট্যাবে আসলাম, আমরা প্লাগইন সেকশনে আসি, প্লাগইন সেকশনে এই যে দেখুন প্লাগইনস লেখা আছে, প্লাগইন সেকশনে এসে অ্যাড নিউ প্লাগইন, আপনি চাইলে যদি আপনার কোনো প্লাগইন ফাইলের মধ্যে থাকে সেটা আপনি ফাইল থেকে আপলোড করতে পারেন, অথবা আপনি এখানে সার্চ করবেন। আমি এখানে সার্চ করব ইজি টেবিল অফ
কন্টেন্ট, ইজি টেবিল অফ কন্টেন্ট লিখে সার্চ করেছি। দেখেন এইখানে অনেকগুলা অপশন চলে এসেছে টেবিল অফ কন্টেন্ট দেওয়ার মতো। এই যে দেখুন রিচ টেবিল অফ কন্টেন্ট, এর হয়তো ভিন্ন রকম ডিজাইন থাকতে পারে, যেমন ব্র্যান্ডিং যেমন করছে গোল গোল করে যেমন লিখে দিয়েছি। আপনি চাইলে হয়তো বা এইখানে কেমন আছে যদি একটু দেখতে চান যে কেমন সেগুলো ফাংশন গুলো আপনি দেখতে পারেন। এই যে স্ক্রিনশট মেবি দেওয়া থাকে এগুলোতে, স্ক্রিনশট দেওয়া নাই। আপনি চাইলে বিভিন্ন রকম ভাবে স্ক্রিনশট দেখে দেখে ইউজ করতে পারেন। তারপরে এই যে দেখেন ডাটা টেবিল অফ কন্টেন্ট আছে, অনেকগুলো অপশন আছে। এই যে নিনজা টেবিল অফ কন্টেন্ট আছে। এগুলা ভিন্ন ভিন্ন টুলস, এক এক টুলসের ডিজাইন, এক এক টুলসের কাজ এক এক রকমের। তো আপনি এইখান থেকে যে কোনো একটা টেবিল অফ কন্টেন্ট প্লাগইন সেটআপ করতে পারেন। আমি যেটা সেটআপ করব সেটা হচ্ছে প্রথমে যেটা আছে ইজি টেবিল অফ কন্টেন্ট, এটা প্রায় 2 লক্ষ প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন আছে, এবং এটা হচ্ছে স্টিভেন এ ঝাম যাই হোক তা তৈরি করা। এইখানে আমি এটাকে ইনস্টল দিব, আপনি চাইলে এটা ইউজ করতে পারেন। অ্যাক্টিভ করলাম, অ্যাক্টিভ করার পরে আমি ড্যাশবোর্ডে ক্লিক করব। এখন দেখুন ওই প্লাগইনটা কোথায় আছে এটা আমরা জানি যে হচ্ছে ওটা প্লাগইনস এর মধ্যে আছে, কিন্তু ওই প্লাগইনস এর মধ্যে কোনো ইয়ে নাই, সেটিং টিটিং কিছু নাই। আছে সেটিং আছে, আপনি এই সেটিংস এসে সেটআপ করতে পারেন। আমরা ওই সেটিংসে যাব কিভাবে, এই দেখুন একটু খুঁজে নেব যে ওই প্লাগইনটার অপশনগুলো কোথায় আছে। দেখুন টুলসের মধ্যে ক্লিক করলাম, নাই টুলসের মধ্যে নাই। আমি সেটিংসের মধ্যে ক্লিক করি, একবার নিচের দিকে দেখুন ওই প্লাগইনের ফাংশনগুলো এই সেটিংস এর ভিতরে ঢুকে গেছে, টেবিল অফ কন্টেন্টস। এখানে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে দেখুন জেনারেল অপশন, এখানে অনেক অপশন আছে। আমি জাস্ট শুধু নর্মাল ভাবে দেখা দিলাম যে সাপোর্টটা কিসে কিসে দিব। আমি পোস্টের মধ্যে দিব, পেজের মধ্যে দিব, তারপরে অটো ইনসার্ট, পোস্ট এবং পেজের মধ্যে অটো ইনসার্ট হবে। এটা শো হোয়েন 4 অর মোর হেডিং আর প্রেজেন্ট, আপনি কখন এটাকে আপনি শো করা যাচ্ছে, আপনি কি 4টা হেডিং এর পরে শো করতে যাচ্ছেন নাকি আপনি একটা পরে শো করতে যাচ্ছেন। আমি দিলাম, এখানে অনেকগুলো অপশন আছে ভাই, এগুলো একটু ট্রাই করে করে দেখবেন। আপনি কালার দিতে পারেন এখানে, ঠিক আছে, কাস্টম কালার আছে, ট্রান্সপারেন্ট কালার আছে, ফন্টের সাইজ আছে, ফন্ট ওয়েট আছে। ওয়েট মানে হচ্ছে আপনি এটা মোটা হবে নাকি চিকন হবে লেখাটা। তারপরে হচ্ছে ফন্টের সাইজ দিতে পারবেন, প্লট ফন্টটা কি লেফটে যাবে নাকি রাইটে যাবে সেটা সাইজ করতে পারবেন, কাস্টম উইথ দিতে পারবেন। উইথ হচ্ছে এটা প্রস্থটা কত বড় হবে, ঠিক আছে। তারপরে কাস্টম থিম আছে, ব্যাকগ্রাউন্ড কালার আছে, ব্যাকগ্রাউন্ড কালার, বর্ডার কালার, তারপরে টাইটেলের কালার থাকবে কেমন, লিঙ্কের কালার থাকবে কিরকম। তারপর সেটাকে যদি আমি মাউস নিয়ে যাই লিঙ্কের উপর, সেক্ষেত্রে তার কালারটা কেমন হবে। তারপর যেই লিঙ্কটা ভিজিট করবে তার কালারটা কেমন হবে। অনেক অপশন এখানে আছে, আপনি একটু চেষ্টা করে করে দেখে নেবেন। স্মুথ স্ক্রল অফসেট হবে, মানে আস্তে আস্তে কি সুন্দর করে স্মুথলি স্ক্রল হবে। আমি সেভ দিলাম, সেভ দেওয়ার পরে আমি এই পোস্টটাকে একটু ড্রাফট আগে সেভ করে নিই, পাবলিশ করলাম না, ড্রাফটে সেভ করলাম। ড্রাফটে সেভ করে আমি প্রিভিউ দিলাম, প্রিভিউ থেকে আমি দেখতে পারবো এই পোস্টটা অ্যাকচুয়ালি কেমন হবে। আমি যদি একটু নিচের দিকে আসি, দেখেন প্রথম হেডিং এর পরে আমাদের কি চলে আসছে, এই যে টেবিল অফ কন্টেন্ট আমাদের চলে আসছে। এইখানে অটোমেটিক যতগুলো হেডার আছে, যত লিঙ্ক আছে সবগুলা শো করতেছে। কেউ যদি ক্লিক দেয়, এটাতে ক্লিক দেয়, দেখেন সে চলে আসছে এখানে। আবার যদি ক্লিক দেয়, এখানে যাই, দেখেন যে লিঙ্কে আমরা ভিজিট করেছি সেটা কি হয়েছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এইটা আপনার সেটিং থেকে চেঞ্জ করতে পারবেন যে লিঙ্কের কালারটা কেমন হবে, ব্যাকগ্রাউন্ডটা কেমন হবে, বর্ডারটা কেমন হবে। আমি যদি এইটাতে ক্লিক দেই, দেখেন চলে আসছে এখানে। তাহলে এইটা হচ্ছে
ইউজারদেরকে একটা সুন্দর একটা এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য। টেবিল অফ কন্টেন্টস, এটা নাম আপনি চেঞ্জ করে নিতে পারবেন বা ইচ্ছা তাই করতে পারবেন। এই ছিল টেবিল অফ কন্টেন্টের যে কাজটা। ইউজ টেবিল অফ কন্টেন্টস, একটা প্লাগইনের নাম দিলাম ইজি টেবিল অফ কন্টেন্ট। আপনারা যারা কোডিং জানেন বা কোডিং পারেন তারা কি করতে পারবে, এটাকে কোডিং করার মাধ্যমে বিভিন্ন ভাবে সরায় নিতে পারবে, বিভিন্ন রকমের ডিজাইন করতে পারবে। যেমন এখানে গিয়ে এসে লিখতে পারে আপনি কালার, কালার লিখতে পারে রেড, দেখেন কালারটা রেড হয়ে যাচ্ছে। তারপরে মনে করুন যে বর্ডার দিতে পারবে, বর্ডার সলিড, দেখেন সলিড ব্ল্যাক। যারা কোডিং পারে তারা কি করবে, এইভাবে তারা বিভিন্ন ভাবে ডিজাইন করে নিতে পারবে। হ্যাঁ, সিএসএস কোন ল্যাঙ্গুয়েজ স্যার? জি বুঝিনি ভাই। কোন ল্যাঙ্গুয়েজ স্যার? স্যার এটা ল্যাঙ্গুয়েজ কোনটা স্যার? ল্যাঙ্গুয়েজ কোডিং যে করতেছে হচ্ছে আপনি যদি নরমাল এইচটিএমএল সিএসএস পারেন তাহলে করতে পারবেন এই সমস্ত কাজগুলো। আপনি শুধু এই কন্টেন্টের শুধু ওইটা না, আপনি আপনার মনে করেন একটা ব্লগ পোস্ট আছে অলরেডি, হ্যাঁ, এই ব্লগ পোস্টগুলোতে এসে আপনি কিন্তু কি করতে পারবেন, যদি আপনি ল্যাঙ্গুয়েজ জানেন, প্রোগ্রামিং জানেন, সরাসরি ক্লিক করে চেঞ্জ করতে পারবেন। কোথায় গেল এটা, যাই হোক, যদি আপনি নরমাল এইচটিএমএল সিএসএস পারেন তাহলে এটা করতে পারবেন। সেটা আপনি সেভ করবেন কোথায়, সেভ করতে পারবেন এইখানে যে প্রত্যেকটা সাইটের একটা জায়গা থাকে, নাম হচ্ছে অ্যাপিয়ারেন্সের মধ্যে এই যে কাস্টমাইজের অপশনে, কাস্টমাইজ অপশন থেকে লেখা আছে অ্যাডিশনাল সিএসএস। আমরা ডিজাইনগুলো করি সিএসএস দিয়ে, সেখানে গিয়ে সেভ করলে ওটা একবারে সেভ হয়ে যাবে। ঠিক আছে, রিলোড দিলেও চেঞ্জ হবে না। ঠিক আছে, আমরা নেক্সট স্লাইডটাতে আসবো। আমাদের এই যে 5 মিনিট পরে ব্রেকটা কেটে যাবে, ব্রেক না, আমাদের যে মিটিং টাইমটা কেটে যাবে, তখন আমরা আসবো, এসে আমরা এই স্লাইডটা দেখবো। দেখেন কাস্টমাইজ সেকশন চলে আসছে, এই যে দেখুন এডিশনাল সিএসএস। এইখানে এসে আপনি যদি যতগুলা কাস্টম কোডিং লিখে রাখবেন, কোডিং লিখে সেভ করবেন, আপনার এগুলো সেভ হয়ে যাবে। ঠিক আছে, এই আর কি। বলেন এই 4-5 মিনিটে কারো কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, হ্যান্ড রেজ কি বহুক্ষণ আগে থেকে ছিল নাকি এখন করলেন? আরাফাত হোসেন ভাই। স্যার এখন করলাম। আচ্ছা বলেন। স্যার ওই পিকচারের যে অপটিমাইজেশনের বিষয়টা আরেকটু একবার দেখালে, কারণ এটাতে আমার অপশন আসতেছে না, মানে যে কি মানে অপটিমাইজ আপনার করার জন্য। আপনার পিকচারটাকে পিএনজি ফরম্যাটে হতে হবে। কি ফরম্যাট? সরি, আপনার পিকচারটা পিএনজি ফরম্যাট, জেপিজি ফরম্যাট হতে হবে। পিকচার, তাহলে ওটা অপটিমাইজ হবে স্যার? হ্যাঁ, ওটাকে জেপিজি ফরম্যাট করে নিতে পারলে অপটিমাইজ হবে। পিএনজি ফরম্যাট থাকলে এছাড়া অপটিমাইজ হবে। এছাড়া হবে না? পিএনজি অথবা পিডিএফ এগুলো হবে না? পিএনজি অথবা পিডিএফ হইতে পারে, আপনাকে সেটা ফটোশপে, যারা ফটোশপ ভালো পারে ফটোশপ থেকেও কোনোভাবে অপশন চেঞ্জ করে নেওয়া যায়, ইমেজ ডিটেইলসে গিয়ে হয়তো বা চেঞ্জ করা যায় ফটোশপের মাধ্যমে। বাট আপনি যে ফটোটা বর্তমানে আছে সেটাকে আপনি কি করবেন, রাইট ক্লিক করে
ওপেন ইন মাইক্রোসফট পেইন্টে যাবেন, এখান থেকে সেভ sir, অ্যাজ sure. করবেন, সেভ অ্যাজ এর সময় জেপিজিতে ক্লিক করবেন, তাহলে হয়ে যাবে। যেমন আমি যদি দেখাই দিই বিষয়টা কিভাবে করবেন। এটা মনে করুন আপনার এই ফটোটা পিএনজি ফরম্যাটে আছে, স্যার দেখি না কিছু স্যার, জি আচ্ছা, দেখতেছেন না প্লিজ না? কিন্তু দেখি না স্যার। ধরুন এই যে এই ফটোটা পিএনজি ফরম্যাটে আছে, রাইট ক্লিক করব, এটাকে খুব সহজে আপনি জেপিজি করতে পারবেন। ওপেন উইথ যে কোনো একটা সফটওয়্যার আপনি ওপেন করবেন, আমি মাইক্রোসফট পেইন্ট ওপেন করলাম, তারপরে আমি এখান থেকে যাব ফাইল, সেভ অ্যাজ, সেভ অ্যাজে গিয়ে এই যে এইখানে দেখেন আপনার লিস্ট চলে আসবে। পিএনজি ছিল, এটাকে আপনি জেপিজি করে, এই যে দেখেন জেপিজি লেখা আছে, জেপিজি সেভ করলে ফাইলটা জেপিজিতে হয়ে যাবে। জেপিজি হয়ে গেল, তখন আপনি এসে এটাকে আবার অপটিমাইজ করে নিতে পারবেন। ঠিক আছে? ইমেজ অপটিমাইজেশনটা কেন করতেছেন? আপনার সাইটে বা আপনার পোস্টের মধ্যে 10 থেকে 12টা ইমেজ আছে, তাহলে দেখেন প্রত্যেকটা ইমেজের মধ্যে আপনার টাইটেল ট্যাগ থাকলো, ব্যাক এন্ডে ট্যাগ গুলা থাকলো, যার কারণে এটা অনেক বেশি ইফেক্টিভ হচ্ছে আপনার কাছে, ভালোভাবে ইমেজটা অপটিমাইজেশন করা হয়ে যাচ্ছে। এই হচ্ছে বিষয়। আর তারপরে এই ছবিটার কোন অপশনে যাব ক্লিক করে? ডিটেইলস অপশনে যাবেন, প্রপার্টিজ অপশন থেকে এই যে ডিটেইলস অপশনে আসবে, এসে এই যে দেখেন এই পাশে ক্লিক দিলেই অপশনগুলো চলে আসবে, পাশে ক্লিক দিলেই একটা বক্স চলে আসবে, ক্লিক দিলে বক্স চলে আসবে। ঠিক আছে? লিখে ওকে করবেন, এই আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, থ্যাংক ইউ। আর কোনো প্রশ্ন নাকি মাথার উপর যাচ্ছে নাকি? সুজন ভাইয়ের খবর কি বলেন? সুজন ভাই আপনি একটু আনমিউট করেন, একটু শুনি আপনার কাছ থেকে, ভিডিওটা অন করেন। শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি। আমি সুজন ভাইকে বলতেছি, সুজন ভাই লাইনে আছে নাকি লাইন থেকে কেটে গিয়ে শুধুমাত্র ফোনটা রেখে গেছে অনলাইনে, কি ব্যাপার বুঝলাম না। আচ্ছা স্যার, প্রত্যেকটা পোস্টের জন্য কি আলাদা আলাদা টেমপ্লেটের মতো আর কি ব্যবহার করা যায় এখানে, নাকি স্যার একটা টেমপ্লেট ব্যবহার করলে তো সবগুলা তো পোস্ট তো স্যার একই রকম হবে, একই ডিজাইনের? স্যার এখানে কি স্যার আলাদা আলাদা করলেন, এক একটা পোস্ট এক এক রকম? আপনার প্রশ্নটা আমি বুঝি নাই, পরে করতে দাঁড়ান, পরে আপনার একটা উত্তর দিচ্ছি। ক্লাসে কি শুধু তার ডিভাইসটা আছে নাকি তিনিও আছে ক্লাসে? সুজন ভাই কথা বলতে হবে তো ক্লাসে থাকলে।